অপরাধ। আহ, আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ার চেষ্টা করছিলাম, প্রশ্ন দেখার চেষ্টা করছিলাম, যেগুলো বিগত সময়ে বার বিজিএস পরীক্ষায় আসছে। তার ধারাবাহিকতা আমরা দণ্ডবিধি 1860-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার চেষ্টা করছি। এবার আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা প্রিলিমিনারি দিবেন অর্থাৎ এমসিকিউ দিবেন তাদেরও বিষয়টা বোঝা খুবই জরুরি। আর আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আসলে লিখিত এবং আপনার ফ্রিলি দুটো একসাথে যদি আপনারা প্রিপারেশন নেন তাইলে আপনারা বিষয়টা খুবই ইজি ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। অপরাধ সংগঠন বা সহায়তা বা অ্যাবেটমেন্ট বলতে কি বুঝেন? এখানে অ্যাডভোকেটশিপ 2006, 2008, 2011, 2017-তে আসছে। অপরাধ সংগঠনের সহযোগিতা বা ধারা উল্লেখ করে উদাহরণসহ ব্যাখ্যা করুন। 7-10-2014। অপরাধ সংগঠনের সহায়তা বা অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট শব্দের অর্থ হলো সহায়তা করা, প্ররোচনা, উস্কানি দেওয়া বা ইত্যাদি। কোনো অপরাধ সংগঠনের প্ররোচনা, ষড়যন্ত্র, কোনো কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপরাধ সংগঠনের সহায়তা করা হলে অপরাধ সংগঠনের সহায়তা বলে। এক কথায় অপরাধ সংগঠনের সহায়তা করাই হলো অ্যাবেটমেন্ট। অর্থাৎ আপনি নিজে কাজটি করছেন না, অন্যের দিয়ে আপনি কাজটি করাইতে চাইতেছেন। সেটা কিভাবে? আপনি পড়াশোনা দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন বা কোনো ষড়যন্ত্র করছেন দূর থেকে। এটাই হলো প্ররোচনা বা অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু উপাদানটা দেখার চেষ্টা করে দেখুন। অপরাধ সংগঠনের সহায়তার কিছু উপাদান রয়েছে যার মাধ্যমে বোঝা যায় কি কি করলে একটি অপরাধ সংগঠনে সহায়তা বুঝাবে। আবার এই উপাদানগুলো থেকে বোঝা যায় একটি অপরাধ সংগঠনে কয়ভাবে প্ররোচনা ও সহায়তা করা যায়। 107 ধারার অপরাধ সংগঠনের সহায়তা উপাদানগুলোর কথা বলা হয়েছে। উপাদানগুলো হলো: পরচিত করা, ষড়যন্ত্রে অংশগ্রহণ করা। আপনি পরচিত করবেন, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে অথবা কোনো কাজের মাধ্যমে বা কাজের কার্যবিরতি ধারা ইচ্ছাকৃতভাবে সহায়তা করা। তাইলে আমরা এখানে মনে রাখতে পারি এসিআই, এ সি আর হলো আই। তাহলে এ ফর পিছন থেকে আসি, অর্থাৎ 3 নম্বর উপাদান থেকে আসি। এ ফর এইড, অর্থাৎ সহায়তা করা কিসের জন্য? কোনো কাজের মাধ্যমে বা কার্য বিরতি ধারা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি যদি এইড করলে। তারপরে সি দিয়ে আমরা দেখি কনস্পাইরেসি, অর্থাৎ ষড়যন্ত্র অংশগ্রহণ করলে। আই ফর ইনস্টিগেট, অর্থাৎ পরচিত করলে। তাহলে পিছন থেকে আমরা এসিআই যে বলে রাখতে পারেন। এসিআই অনেক বড় একটা কোম্পানি, ওইটার উপর বেসিস করে আপনারা অ্যাবেটমেন্টের বিষয়টা মনে রাখতে পারেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা এটার বিস্তারিতটা একটু দেখার চেষ্টা করি আসলে তো এখানে কি বলা আছে। দেখেন, পরচিত করা মানে কি? যে সমস্ত কাজ করলে অপরাধ হয় সেই সমস্ত কাজ করার জন্য প্রত্যক্ষ, আপনি প্রত্যক্ষ হইতে পারে বা পরোক্ষ হইতে পারে, কোনো ইন্ধন দেয়া, সমর্থন করা, উত্তেজিত করাকে প্ররোচনা বলে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আহ, আপনার 107 ধারার ব্যাখ্যা 1 অর্থাৎ ব্যাখ্যা 1 অনুযায়ী কোনো ব্যক্তি যদি বাধ্যতামূলক ভাবে প্রকাশ করতেই হয় এমন তথ্য গোপন করার মাধ্যমে স্বেচ্ছায় কোনো কাজ সম্পাদনের ব্যবস্থা করে উদ্যোগ গ্রহণ করে তা প্ররোচনা বলে গণ্য হবে। যিনি প্ররোচনা দ্বারা কোনো অপরাধ সংঘটন করতে উৎসাহিত করেন, এর ফলে অপরাধটি সংঘটিত বা দুষ্কর্মের সহায়তাকারী বলে গণ্য করা হয়। আর হলো ষড়যন্ত্র কি জিনিস? 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে অপরাধমূলক কাজ করার জন্য ষড়যন্ত্র করলে তারা সবাই অপরাধে সহায়তা করেছে বলে গণ্য হবে। এরপরে আমরা 3 নাম্বার বিষয়টা দেখার চেষ্টা করি। দেখেন, কোনো কার্য বা কার্যবিরতির মাধ্যমে সহায়তা করা। অপরাধমূলক কাজটি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করা বা না করার মাধ্যমে সহায়তা করা। 107 ধারার ব্যাখ্যা 2 অনুযায়ী কোনো ব্যক্তি কোনো কার্য সম্পাদনের সময় বা পূর্বে উক্ত কাজ সম্পাদন সহজ করার জন্য কোনো কিছু করে দেন, যার ফলে সেই কাজটি করা সহজ হয়, তখন সেই ব্যক্তি উক্ত কার্য সম্পাদনে সহায়তা করেছে বলে অভিহিত করা হয়। এরপরে আমরা দেখার চেষ্টা করি আবার অ্যাবেটর কারা। আসলে অ্যাবেটর কে?
অ্যাবেটর হচ্ছে আসলে প্ররোচনা দাতা, যিনি ওই যে উপরে আমরা এসিএ বললাম, ইন্টেনশনালি এড করলো, তারপরে হলো যিনি আহ, আপনার প্ররোচনা দিল বা কনস্পাইরেসি করলো, এই বিষয়গুলো যে করেছে ওনাকে বলা হয় অ্যাবেটর বা দুষ্কর্মের সহায়তাকারী। হ্যাঁ, দুষ্কর্মের সহায়তাকারী বা অ্যাবেটর। সাধারণ অর্থে যিনি অপরাধ সংগঠনের সহায়তা করে তাকে প্ররোচনা দাতা বা অপরাধের সহায়তাকারী বলে। দণ্ডবিধি 1860-এর ধারা 107, 108 একত্রে পাঠ করলে নিম্নোক্ত ব্যক্তিগণ অপরাধের সহায়তাকারী বলে গণ্য হবে: যিনি প্ররোচনা দেন বা যিনি অপরাধ সংগঠনের ষড়যন্ত্রে অংশগ্রহণ করেন, যিনি কোনো কাজ করে বা কাজ করা থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করেন। তাহলে উপযুক্ত প্রত্যেকে অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে গণ্য হবে। এছাড়া 108-এর 5টি ব্যাখ্যা রয়েছে, যেসব ব্যাখ্যা থেকে আমরা অ্যাবেটর সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়। আমরা সেটাই জানার চেষ্টা করি, 5টা ব্যাখ্যা দেখার চেষ্টা করি। দেখেন, ব্যাখ্যা 1 অনুযায়ী কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য সে কাজ না করেও অপরাধের সহায়তাকারী হতে পারে। কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য সে কাজ না করেও, উনি একটা কাজ করতে বাধ্য, তাহলে তা না করলে তিনি অপরাধের সহায়তাকারী হতে পারে। যেমন পুলিশের সামনে মারামারি হচ্ছে, পুলিশ সেখানে কিছুই না করে দাঁড়িয়ে রইল, এখানে পুলিশ অপরাধের সহায়তাকারী বলে গণ্য হবে। আপনি এই কাজটা করতে বাধ্য, তারপর আপনি করছেন না, তাইলে আপনি অপরাধের সহায়তাকারী। ব্যাখ্যা 2 দেখেন, প্ররোচনা দিলেই অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে কোনো ব্যক্তিকে গণ্য করা যাবে। এর জন্য অপরাধ অনুষ্ঠানের কোনো প্রয়োজন নাই। দেখেন, আপনি শুধু বললেন যে তুমি অমুককে হত্যা করো, তুমি অমুককে মারো, তাইলে বা গুরুতর আঘাত করো, এখানে এই ঘটনাটি ঘটার কোনো দরকার নাই। শুধু বলার কারণে উনি অ্যাবেটর হিসেবে, অর্থাৎ তার প্ররোচনা দানকারী হিসেবে উনি শাস্তি পাবেন। 3 নম্বরে বলতেছে, দেখেন, আইনগতভাবে অপরাধ করতে অযোগ্য, যিনি আসলে বেসিক্যালি আইনগতভাবে তার কোনো অপরাধে হবে না, অর্থাৎ নাবালক, পাগল, মদ্যপ, নেশাগ্রস্ত ব্যক্তিকে দিয়ে কোনো অপরাধ করালে প্ররোচনা দানকারী অপরাধের সহায়তাকারী বলে গণ্য হবে। আপনি এটুকু বলার কোনো সুযোগ নাই, অর্থাৎ যে কাজটি করেছে উনি তো অপরাধী হিসাবে মানে ম- অপরাধী হবে না, অর্থাৎ উনি নাবালক, উনি পাগল, উনি নেশাগ্রস্ত। তাইলে আপনি এখানে ওনাদের অপরাধ না হইতে পারে, বাট আপনি যে বলেছেন, তাইলে সেখানে আপনার অপরাধ হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। বেকার 4 অনুযায়ী দেখেন, অপরাধ সংগঠনের কেউ সহায়তাকারীকে কেউ সহায়তা করলে, আপনি যাকে বলেছেন যে তুমি এই কাজটা করো, ওই এখানে যদি অন্য কোনো ব্যক্তি যদি সহায়তা করে, সেও অপরাধ সংগঠনের সহায়তাকারী বলে গণ্য হবে। অর্থাৎ এ বি কে প্ররোচনা দিচ্ছে যে বি ডি কে প্ররোচনা দিয়ে ই কে এসিড মারতে, তাহলে বোঝা গেছে যে আপনি একজনকে বলছেন, আবার উনি আবার গিয়ে আরেকজনকে বলছে ওই কাজটা সংগঠন করার জন্য, অর্থাৎ উনি কাজটা আরেকজনের মারফত করিয়েছেন, তাহলে সেও, অর্থাৎ তাহলে দুজনে এখানে অপরাধের সহায়তাকারী, সবাই এখানে দোষী সাব্যস্ত হবে। এরপরে 5-এ বলতেছে যে যে ষড়যন্ত্রের ফলে অপরাধ সম্পূর্ণ, যে ষড়যন্ত্রের ফলে অপরাধ সম্পূর্ণ হয় সে ষড়যন্ত্রে এক ব্যক্তির কাজের সাথে অন্য ব্যক্তি পরিচিত নাও থাকতে পারে, কিন্তু এরপরেও তারা সকলে অপরাধী হইতে পারে না এরকম আমি বললাম একজনকে যে তুমি অমুককে গুরুতর আঘাত করো, এখন উনি আবার কি করলো, তো আরেকজনকে বলল, সেটা যাবে 4-এ। এখন এই যে উনি বলার পরে উনি কি করছে, আবার আরেকজনের মারফত আরেকটা সহযোগিতা নিয়েছে, কিন্তু এই যে উনি সহযোগিতা থার্ড পার্সনে যে সহযোগিতা নিছে সুযুক্ত কোনো ব্যক্তি থেকে, এটা কিন্তু প্রথম দ্বিতীয় ব্যক্তি জানেও না, তাহলেও তারা কি হবে, সকলে অপরাধের সহায়তাকারী হিসেবে গণ্য হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে যে কাজের জন্য সহায়তা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে প্ররোচনাদাতার শাস্তি কি হবে। এখন এখানে যে কাজের জন্য সহায়তা প্ররোচনা দেওয়া হয়েছে সেটা না হয়ে যদি অন্য কোনো কাজ হয়, এটা হলো দণ্ডবিধির 11 ধারা অনুযায়ী, 111 ধারা অনুযায়ী একটি কাজের জন্য সহায়তা করা হয়েছে কিন্তু কাজটি ভিন্ন, অপর একটি কাজ সম্পাদিত হয়েছে, তখন যে কাজটি সম্পাদিত করা হয়েছে তা জন্য প্রত্যক্ষভাবে সহায়তা করা হলে যে
অপরাধ হতো, সেই অপরাধের জন্য যতটুকু দণ্ডের বিধান করা হয়েছে সহায়তাকারী সেভাবে দণ্ডিত হবে। তবে শর্ত থাকে যে যে কাজটি সম্পাদিত হয়েছে সে কাজটি সহায়তার বা সম্ভাব্য পরিণতি হবে, অর্থাৎ যে প্ররোচনা বা সাহায্য ষড়যন্ত্র দ্বারা সহায়তা করা হয়েছে সে কাজটি প্ররোচনা বা সাহায্য বা ষড়যন্ত্রের প্রভাবে সম্পাদিত হয়েছে। তাহলে এখানে যে সম্ভাব্য কাজটিই হবে এরকম হলে হবে। তবে এখানে কথা কথা হচ্ছে যে যদি ভিন্ন কোনো কাজ করে সেই ক্ষেত্রে আবার অ্যাবেটর শাস্তি হবে না। আমরা উদাহরণগুলো দেখলে হয়তো বিষয়গুলো ক্লিয়ার হবে। দেখেন, একটা শিশুকে সি এর খাদ্যে বিষ মিশাতে পরিচিত করে, এই উদ্দেশ্যে শিশুটির হাতে বিষ দিয়ে এই প্ররোচনার ফলে শিশুটি ভুল করে সি এর খাদ্যে পাশে রাখা বি এর খাদ্যে বিষ মিশায়। এখানে শিশুটি যদিও এর প্ররোচনার প্রভাবে কাজটি করে থাকে, শিশুটি যে কাজটি করলো তা যদি তৎকালীন অবস্থাবলীর পরিপ্রেক্ষিতে সহায়তার ফলে করা হয়ে থাকে, শিশুটিকে পরোক্ষভাবে বিয়ের খাদ্যে বিষ মিশাতে পরিচিত করলে তার জন্য যতদূর পর্যন্ত বর্ণিত দণ্ডিত হতো, এই ক্ষেত্রে ঠিক সেভাবে ততদূর পর্যন্ত দণ্ডিত হবে। আবার দেখেন, মাঝরাতে একটি ঘর ভেঙে দস্যুতা করে, বি সি কে পরাজিত করে। এই পড়াশোনার ফলে বি সি দস্যুতা করে মাঝরাতে ঘরের ভিতর প্রবেশ করে, ঘরের জনৈক বাসিন্দা ডি তাদের বাধা দেয় এবং বি সি ডি কে খুন করে। এক্ষেত্রে খুনের অপরাধটি এর সম্ভাব্য ফলে হয়ে থাকে, খুনের জন্য দণ্ডিত হবে। কিন্তু সম্ভাব্যর বিষয়টা আসবে। হ্যাঁ, আমরা 111-তে সম্ভাব্য আর 113 আমরা একসাথে মিলাই করব। আমরা আসছি যে সামনে, ওখানে সম্ভাব্য ফল সম্পর্কে জানা একটু পরেই বলতেছি। অ্যাবেটমেন্ট কি পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ? কোনো আইনে কোনো ধারার অপরাধ সংক্রান্ত সহায়তা শাস্তির বিধান আছে? অ্যাবেটমেন্টের নির্ধারিত শাস্তি কি? অ্যাবেটমেন্ট এর জন্য আইনে কি পরিমাণ শাস্তির বিধান আছে? 2006, 2008। গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমরা দেখি যে অ্যাবেটমেন্ট অ্যাবেটমেন্টের শাস্তি দণ্ডবিধি 109 থেকে 120 পর্যন্ত বিভিন্ন প্রকার অ্যাবেটমেন্টের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 109 ধারায় বলা হয়েছে প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হলে কিভাবে শাস্তি নির্ধারণ করতে হবে। তবে দণ্ডবিধির কোথাও অ্যাবেটমেন্টের শাস্তির কথা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। তবে বলা যায় অপরাধের সহায়তার পৃথক কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। 109 ধারায় বলা হয়েছে অপরাধের সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে সেক্ষেত্রে অপরাধের সহায়তাকারী শাস্তিতে দণ্ডী হবে। আর যদি সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত না থাকলে সেক্ষেত্রে অপরাধের সহায়তাকারী মূল অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে দণ্ডিত হবে। তবে খুনের সহায়তা বা করার জন্য শাস্তির বিধান দণ্ডবিধিতে নেই। তবে এই ক্ষেত্রে অপরাধের সহায়তাকারী খুনের জন্য দণ্ডিত হবে। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছেন যে উল্লেখ্য যে 109 ধারার শাস্তি নির্ধারণের ক্ষেত্রে সহায়তার ফলে অপরাধটি সংঘটিত হতে হবে। যেখানে অপরাধটি কখনো সংঘটিত হয়নি, ধারা 109 প্রযোজ্য নয়। অ্যাবেটমেন্টের শাস্তি প্রদানের সময় নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: মূল অপরাধীকে খালাস দিলে অপরাধের সহায়তাকারীকে খালাস দেওয়া যাবে কিনা তা মামলার পরিস্থিতির উপর নির্ভর করবে। অপরাধের সহায়তাকারী হতে হলে অপরাধের অভিভাবক থাকা প্রয়োজন। অ্যাবেটর হিসেবে অভিযুক্ত ব্যক্তির অপরাধের অভিপ্রায় বা এ সম্পর্কে কোনো জ্ঞান না থাকলে তার দণ্ড দেওয়া যাবে না। অ্যাবেটর দোষ স্বীকার করেছে কিন্তু অপর্যাপ্ত সাক্ষীর কারণে মূল আসামি খালাস পেয়েছে, এমন অবস্থায় দোষ স্বীকারোক্তির কারণে অ্যাবেটরকে দণ্ড দেওয়া যাবে। এরপরে হলো অ্যাবেটমেন্ট এর দণ্ড দেওয়া শুধুমাত্র মোটিভ যথেষ্ট নয়। দণ্ডবিধি অনুযায়ী অ্যাবেটমেন্ট একটি অপরাধ। কোনো বিশেষ আইনে অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধে কোনো ব্যক্তি অ্যাবেটমেন্টের জন্য অভিযুক্ত হতে পারে, যদিও বিশেষ আইনে অ্যাবেটমেন্ট সংক্রান্ত কিছু বলা হয়নি। আমরা একটু দেখি, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করি। দেখেন, 107 থেকে 110 থেকে 17 পর্যন্ত নিচে বিষয়গুলো দেখা যায়। 110-এর সাথে আপনারা 112 পড়বেন। অপরাধের সহায়তাকারী যে অভিপ্রায় নিয়ে অপরাধ সহায়তা করেছে, মূল অপরাধী উক্ত সহায়তা নিয়ে ভিন্ন অভিপ্রায়ে কাজটা করেছে। মূল অপরাধী সহায়তাকারীর চেয়ে ভিন্ন অভিপ্রায়ে অপরাধ করলেও সহায়তাকারী যে অভিপ্রায়ে সহায়তা করছিল সেই অভিপ্রায়ের জন্য সাজা পাবে। আমরা ধারা 111 দেখি।
অনুযায়ী যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে সেক্ষেত্রে উক্ত কাজে সহায়তাকারী অনুষ্ঠিত কাজের জন্য শাস্তি পাবে। সেই যে কাজের জন্য সহায়তা করেছিল সেই কাজের জন্য নয়, তবে সত্য হলো কাজটি প্ররোচনা বা এখানে সম্ভাব্য ফল ছিল, এটা বুঝতে হবে এখানে। এরপরে আমরা 112 দেখি, একটা 10-এর সাথে আমরা 112 বলছিলাম মিলাই পড়ার জন্য। 112তে কি বলতেছে, যে কাজের জন্য সহায়তা প্রদান করেছিল সেই কাজটি সম্পাদিত হয়েছে কিন্তু সেই অপরাধ সম্পন্ন করতে গিয়ে আরেকটি অপরাধ করেছে। অপরাধ সহায়তাকারী উভয় ওদের শাস্তি পাবে, অর্থাৎ প্রথম অপরাধ সম্পন্ন করতে গিয়ে দ্বিতীয় অপরাধ সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অপরাধটি প্রথম অপরাধের ফলাফল। এ- ওই যে সম্ভাব্য, এখানে এটার ফলাফল এটা। তাইলে 110-এর সাথে 112 পড়বেন, এরপরে আমরা 111-এর সাথে 113 পড়বো, 13 দেখবো। যে 113-তে বলতেছে যে প্ররোচনা বা সহায়তা করার ফলে প্রত্যাশিত পরিণতির চেয়ে ভিন্ন কোনো পরিণতি অপরাধ সংঘটিত হলে অর্থাৎ সহায়তাকারী অপকর্মের জন্য দায়ী হবে। 113-তে বলতেছে যেখানে এ বি কে প্ররোচনা দেয়, একটা বি মোটা লাঠি দ্বারা সি কে আঘাত করতে, এর আঘাতের ফলে সি মারা যাবে, এ জানতো, এই যে জানাটা, তার যে জানা, এটাই হচ্ছে সে খুনের জন্য দায়ী হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হলো 114, প্ররোচনাদাতা অপরাধ সংঘটনের সময় অনুপস্থিত থাকলে সহায়তাকারী হিসেবে দণ্ড পেত, কিন্তু অপরাধের সংঘটনের সময় যদি উপস্থিত থাকলে অপরাধী হিসাবে গণ্য করা হবে। এখানে সহায়তাকারীকে সর্বদা অপরাধের সংঘটনের স্থান উপস্থিত থাকতে হবে না, দূরবর্তী স্থান থেকেও এই ধারার অধীন শাস্তির আওতাভুক্ত হবে। এ বি সি একটি ঘরে আক্রমণ করে দুজনকে হত্যা করে ডি রাস্তার মোড়ে দাঁড়িয়ে পুলিশ পাহারা দিচ্ছিল, এখানে ডি সহ সহায় খুনের দায়ে দণ্ডিত হবে। এরপরে দেখেন 115, এখানে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন এই দুটা জিনিস মাথায় রাখবেন। এই যে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের সহায়তা করা হলে কিন্তু অপরাধ অনুষ্ঠিত না হলে, অপরাধটি অনুষ্ঠিত হয়নি, অনুষ্ঠিত হলো না, তাহলে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। এবং যদি আঘাত হয়, এখানে সংগঠিত বলতে এখানে আঘাত আসবে, 14 বছর। এরপরে হচ্ছে হলো আমরা 15 দেখি, 15 দেখলাম, 16 দেখি। 15-16 একসাথে পড়বেন। 16তে বলতেছে কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে এমন অপরাধের সহায়তা করা হলে এর জন্য স্পষ্ট কোনো শাস্তির বিধান না থাকলে শুধুমাত্র কারাদণ্ডে, অর্থাৎ যাবজ্জীবন, মৃত্যুদণ্ড যাবজ্জীবন ছাড়া বাকি কারাদণ্ডে। এখানে শাস্তির বিধান না থাকলে অপরাধের সহায়তাতে নির্ধারিত সর্বোচ্চ শাস্তির 1/4। আর যদি এক্ষেত্রে সরকারি কর্মচারী বা সহায়তাকারী উক্ত অপরাধের জন্য সশ্রম বিনাশ্রম কারাদণ্ড করা যাবে, তবে দীর্ঘতম অর্ধেক পাবে। সরকারি কর্মচারী হলে সেখানে অর্ধেক, আর যদি নর্মাল ব্যক্তি হলে এখানে 4/1, 116 জাস্ট কারাদণ্ডের জন্য। আর জনসাধারণের 10 জনের অধিক ব্যক্তি কোনো মধ্যে অপরাধে সহায়তা করলে এখানে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইতে পারে। আমরা একটু 6 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। দুষ্কর্মের অ্যাবেটমেন্ট বা অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য। যে প্ররোচনা দেয় তাকে প্ররোচনাদাতা বা দুষ্কর্মের সহায়তাকারী বলে। আর দুই বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অবৈধ কাজ অথবা কোনো অবৈধ নয় এমন কোনো কাজ অবৈধ উপায়ে সম্পাদন করতে বা করাতে একমত হয়ে অনুরূপ সম্মতিতে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। দণ্ডবিধি 108, আর এটা হলো 120-এর ক ধারা। এবার একটা স্বতন্ত্র অপরাধ নয়, এটা একটা স্বতন্ত্র অপরাধ, আলাদা, এটার জন্য শাস্তির বিধান আছে। অ্যাবেটর মূল অপরাধী নয়, এখানে অপরাধমূলক ষড়যন্ত্রকারী মূল অপরাধী। অ্যাবেটমেন্ট 3টি উপায়ে সংগঠিত হতে পারে। আর ক্রিমিনাল কনস্পাইরেসি হলো দুষ্কর্মের সহায়তার একটা পদ্ধতি। আরো আছে একটা, দেখেন, অ্যাবেটমেন্ট একটা হলো মূল অংশকে অ্যাবেটমেন্ট, আর ক্রিমিনাল কনস্পাইরেসি তার একটা প্রজাতি। অ্যাবেটর সবসময় মূল অপরাধীর ন্যায় সাজা পায় না। এখানে অপরাধমূলক ষড়যন্ত্র সব ক্ষেত্রে মূল অপরাধীর নিয়ে সাজা পায়। আমরা একটু সমস্যামূলক প্রশ্নটা দেখার চেষ্টা করি, দেখেন। এ বি সি কে বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা দেয়। বি সি এর বাড়ি পুড়িয়ে দেয়। সি এর বাড়ির মালামাল চুরি করে, এই যে চুরিটা, সি যে চুরি করছে, এই যে চুরি, এই চুরি, বি সি এর বাড়ির মালামাল চুরির জন্য একে দায়ী করা যায় না, এখানে দায়ী করা যাবে না। তাই ঘর পোড়ানোর জন্য এখানে দায়ী হবে না, কারণ
এখানে কি করছে, 111 ধারাটার ব্যাখ্যাটা দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে বলতেছে যে ঘর বানানোর জন্য বেটার হলে মালামাল চুরির জন্য বেটারকে দায়ী করা হবে না, কারণ এখানে এই পড়াশোনা অনুযায়ী বি কর্তৃক সি এর বাড়ি পোড়ানোর জন্য সি এর মালামাল চুরির কোনো সম্পর্ক নেই। এর পড়াশোনা দিয়েছিল শুধুমাত্র বাড়ি পোড়ানোর জন্য, কিন্তু 111 ধারা অনুযায়ী অনুষ্ঠিত ভিন্ন অপরাধে পড়াশোনা, এটার পড়াশোনার সম্ভাব্য ফল হতে হবে। এটা কোনো সম্ভাব্য ফল নয়। আলোচ্য অংশে চুরির অপরাধে বাড়ি পোড়ানোর সম্ভাব্য ফল নয়, কারণ চুরি সম্পূর্ণ স্বতন্ত্র বা আলাদা অপরাধ, তাই এর বাড়ি পোড়ানোর জন্য সহায়তার জন্য দোষী হলেও চুরির জন্য দায়ী হবে না। খুবই গুরুত্বপূর্ণ, প্রবলেমেটিক, আসতে পারে পরীক্ষায়। দেখেন, ক গকে হত্যা করতে খকে পরাজিত করে, কিন্তু খ তা রাজি হয় না। ক অপরাধ করেছে কি, ওই যে আমরা ব্যাখ্যা দুই, আমরা 108-এর ব্যাখ্যা দুই অনুযায়ী শুধু পড়াশোনা দিলেই হবে। এই ক্ষেত্রে অপরাধটি অনুষ্ঠিত হওয়া লাগবে না, এখানে 7 বছর কারাদণ্ডে 115 অনুযায়ী দণ্ডিত হবে। বুঝতে পেরেছেন? বাকি আর ডিটেলস বললাম না। ক গকে বাড়িতে আগুন লাগানোর জন্য গ নামক ব্যক্তি পাগল ব্যক্তি, ওই যে পাগল, আমরা পাগল হলো 3 নং ব্যাখ্যা। এখানে 3 নং ব্যাখ্যা অনুযায়ী ওনারা দায়ী হবে। বেটর দায়ী হবে, পাগল দায়ী হবে না। পাগলের কোনো অপরাধ তো নাই, সেটা তো জেনারেল এক্সেপশনের মধ্যেই পড়বে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। বিস্তারিত আলোচনা করলাম না। বি সি একত্রে জেড কে বিস্ফোরকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। বি সংগ্রহ জন্য বি কি প্রয়োজনীয় অর্থ দেয়, বি বিষ সংগ্রহ করে সি কে দে। এখন বি এর অনুপস্থিতিতে সি জেড কে মৃত্যু ঘটায়। এখানে জেড এর মৃত্যুর জন্য 3 জন আসামি দায়ী দায়িত্ব সবাই এখানে 109+302 সবার বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে। ঠিক আছে, এখানে সবাই দায়ী, সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে জড়িত। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য পরাজিত করে। ওয়াই অপরাধী সংগঠন করেন, এক্স কোনো অপরাধের জন্য দোষী হবেন। মিথ্যা সাক্ষ্যের জন্য তো তাকে পরাজিত করছে, তাহলে দোষী হবে, অবশ্যই দোষী হবে। 193-তে মিথ্যা সাক্ষ্য যে অপরাধের জন্য, এই যে এখানে 193 অনুযায়ী মিথ্যা ইয়ার জন্য দোষী হবে, এবং শাস্তি হবে 7 বছর। আর যদি অপরাধটি অন্য অন্য ক্ষেত্রে হয়, অর্থাৎ এটা যদি বিচার বিভাগে না হয়, তাহলে 3 বছর। বাট এখানে এই দুটার একটা তাকে শাস্তি দেওয়া যাবে।